আজ আমরা ফ্রেডেরিক এঙ্গেলসের একটা দারুণ প্রভাবশালী বই নিয়ে কথা বলবো। পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্রের উৎপত্তি, মানে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। 1884 সালে লেখা হলেও এই বইটা আমাদের সমাজের একেবারে গোড়ার কিছু প্রতিষ্ঠানকে, যেমন পরিবার, সম্পত্তি, রাষ্ট্র, এগুলোকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখতে সাহায্য করে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। পরিবার, প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তি আর এই যে রাষ্ট্র বা এস্টেট, এগুলো কি সবসময়ই ছিল? মানে একেবারে মানব ইতিহাসের শুরু থেকে? আমাদের তো এমনই মনে হয়, তাই না? ফ্রেডরিক অ্যাঙ্গেলস ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেছেন। তিনি এই প্রশ্নটারই উত্তর খুঁজেছেন তার বইয়ে। তো বইটার গভীরে যাওয়ার আগে এর পেছনের গল্পটা একটু জানা দরকার, মানে কে লিখেছেন, কেন লিখেছেন, কোন সময়ে লিখেছেন। চলুন সেই প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক। এই বইটার সাথে ভীষণভাবে জড়িয়ে আছে একটা বন্ধুত্বের গল্প। ফ্রেডরিক এঙ্গেলস যখন এটা লিখছেন, তার সবচেয়ে কাছের বন্ধু আর সহযোদ্ধা কার্ল মার্কস তার কিছুদিন আগেই মারা গেছেন। তো এঙ্গেলস চেয়েছিলেন তাদের দুজনের যে যৌথ চিন্তা ভাবনা সেটাকে এগিয়ে নিয়ে যেতে। এটা ছিল বন্ধুর প্রতি বন্ধুর এক বিরাট দায়িত্ব পালন। আর সেই দায়িত্ববোধ থেকেই দেখুন মার্কসের মৃত্যুর মাত্র ১ বছরের মাথায় ১৮৮৪ সালে এঙ্গেলস এ বইটা প্রকাশ করেন। মার্কসের লিটারারি এক্সিকিউটর হিসেবে, মানে তার রেখে যাওয়া কাজের তত্ত্বাবধায়ক হিসেবে তিনি তাদের দুজনের আইডিয়ার উপর ভিত্তি করেই এই অসাধারণ কাজটা শেষ করেন। এখন প্রশ্ন হল, অ্যাঙ্গেলস তার এই বিশাল তথ্যটা দাঁড় করালেন কিসের উপর ভিত্তি করে? তিনি কিন্তু শুধু দর্শন বা অর্থনীতির উপর নির্ভর করেননি, বরং তিনি কাজে লাগিয়েছিলেন সেই সময়ের একেবারে নতুন নৃতাত্ত্বিক বা অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা। চলুন দেখা যাক সেই গবেষণাটা কি ছিল আর তা থেকে কেমন এক হারানো পৃথিবীর ছবি উঠে আসে। এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা অ্যাঙ্গেলসের নিজের এই কথাটা শুনলেই বোঝা যায়। তিনি বলছেন, আদিম সমাজের ইতিহাস বোঝার জন্য মাতৃ অধিকার ভিত্তিক গণ বা জেন্সের পুনঃআবিষ্কার ঠিক ততটাই বড় ঘটনা যতটা জীববিজ্ঞানের জন্য ডারউইনের থিওরি অফ ইভলিউশন বা অর্থনীতির জন্য মার্কসের উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। ভাবা যায়, তিনি আমেরিকান নৃত্যতত্ত্ববিদ লুইস এইচ মর্গ্যানের কাজকে ডারউইন আর মার্কসের কাজে সমান গুরুত্ব দিচ্ছেন। তো মর্গ্যানের গবেষণার একেবারে কেন্দ্রে ছিল এই গণ বা জেন্স। এটা কি জিনিস? এটা হলো এক ধরনের জ্ঞাতি বা আত্মীয়তার সংগঠন। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল দুটো। এক, বংশপরিচয় ঠিক হতো মায়ের দিক থেকে, যাকে বলা হচ্ছে মাদার রাইট। আর দুই, সম্পত্তি ছিল সবার, মানে যৌথ। ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণাই তখন ছিল না। অ্যাঙ্গেলসের মতে আজকের আধুনিক পরিবারের আগে এটাই ছিল সমাজের মূল ভিত্তি। অ্যাঞ্জেলস মর্গ্যানকে অনুসরণ করে দেখিয়েছেন যে মানব সমাজ ধাপে ধাপে এগিয়েছে। একেবারে শুরুর পর্যায়ে বা অসভ্যতার নিম্ন পর্যায়ে তখন মানুষ সবে কথা বলতে শিখছে। এরপর এলো মধ্যম পর্যায়, মানুষ আগুন ব্যবহার করতে শিখল, মাছ খেতে শুরু করল, এর ফলে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারল। আর তারপর এলো উচ্চ পর্যায়ে, যখন তীর ধনুক আবিষ্কার হলো, শিকারটা তখন একটা নিয়মিত আর নির্ভরযোগ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। মানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের সমাজও কিন্তু বদলে যাচ্ছিল। এটা যে শুধু একটা থিওরি ছিল তা নয়, এর কিন্তু বাস্তব উদাহরণও ছিল। যেমন ধরুন, মর্গ্যান নিজে সেনেকা ইরোকোয়া উপজাতির মধ্যে গবেষণা করে দেখেছিলেন তাদের ৮টা গণ বা জেন্স ছিল, আর সেগুলোর নাম ছিল বিভিন্ন পশুর নামে, নেকড়ে, ভালুক, কচ্ছপ, এই রকম। মানে এই ব্যবস্থাটা আসলেই বাস্তবে ছিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরনো পৃথিবীর কথা শুনলাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নাটকীয় পরিবর্তনে। অ্যাঙ্গেলসের তত্ত্বের একেবারে ক্লাইম্যাক্স বলতে পারেন, সেই মুহূর্ত যখন সবকিছু ওলটপালট হয়ে গেল, পরিবারের গঠন, সম্পত্তির মালিকানা, সবকিছু। চলুন দেখি কিভাবে ঘটল এই মহান উৎখাত। এই দুটো ব্যবস্থার পার্থক্যটা একবার পাশাপাশি দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ছিল মাতৃ অধিকার ভিত্তিকগণ, সেখানে বংশপরিচয় হতো মায়ের মাধ্যমে, সম্পত্তি ছিল যৌথ, আর নারীদের অবস্থান ছিল বেশ সম্মানজনক। আর তার বদলে এলো পিতৃ অধিকার ভিত্তিক পরিবার। এখানে বংশপরিচয় বাবার মাধ্যমে, ব্যক্তিগত সম্পত্তির জন্ম হল, আর নারীদের অবস্থান হয়ে গেল অধীনস্থ। এই যে পরিবর্তনটা, এর গভীরতা বোঝানোর জন্য এঙ্গেলস একটা অসাধারণ কিন্তু খুবই জোরালো কথা ব্যবহার করেছেন।
তিনি এটাকে বলেছেন নারী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়, মানে আ ওয়ার্ল্ড হিস্টোরিক ডিফিট অফ দ্য ফিমেল সেক্স। একটা বাক্যেই পুরো পরিবর্তনের গভীরতাটা ফুটে ওঠে। আর এই একটা বড় পরিবর্তনের ফল কি হল? অনেক কিছু। এর ফলেই জন্ম নিল আজকের পিতৃতান্ত্রিক পরিবার। তৈরি হল ব্যক্তিগত সম্পদ, যা উত্তরাধিকার সূত্রে একজনের থেকে আরেকজনের কাছে যায়। আর সেই সম্পদ যেন সঠিক উত্তরাধিকারের কাছেই যায়, সেটা নিশ্চিত করতে নারীদের ওপর একগামিতার নিয়ম চাপানো হল। আর সবচেয়ে বড় কথা, এই সম্পত্তির মালিকানার ওপর ভিত্তি করেই সমাজে ধনী আর গরিবের বিভাজন, মানে শ্রেণী বিভাজন শুরু হল। তো আমরা দেখলাম কিভাবে পরিবার আর ব্যক্তিগত সম্পত্তি এলো। এবার গল্পের শেষ অংশ, মানে পাজেলের শেষ পিসটা মেলানোর পালা, সেটা হলো রাষ্ট্র। চলুন দেখি এই ব্যক্তিগত সম্পত্তি আর শ্রেণী বিভাজনের সাথে রাষ্ট্রের সম্পর্কটা ঠিক কোথায়। ব্যাপারটা বেশ সহজ। যখন সমাজে দুটো শ্রেণী তৈরি হয়ে গেল, যাদের সম্পত্তি আছে আর যাদের নেই, তখন তাদের মধ্যে স্বার্থের সংঘাত তো লাগবেই, তাই না? এই যে একটা লাগাতার সংঘাত, এটাকে তো সামলাতে হবে। এই সংঘাতকে পরিচালনা করার জন্যই একটা নতুন শক্তির দরকার পড়ল। আর সেই শক্তিটাই হল রাষ্ট্র বা দ্য স্টেট। অ্যাঙ্গেলসের মতে রাষ্ট্র কিন্তু আকাশ থেকে পড়েনি, বা এটা কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠানও নয়। এর জন্মই হয়েছে সমাজের ভেতরের শ্রেণী সংঘাত থেকে। আর এর প্রধান কাজ হল সমাজের ওপরে বসে শাসক শ্রেণীর, মানে সম্পত্তিবান শ্রেণীর স্বার্থ রক্ষা করা। কিভাবে করে? একটা বিশেষ পাবলিক ফোর্স বা জনশক্তি, মানে পুলিশ, সেনাবাহিনী, এগুলো ব্যবহার করে। পুরনো গণব্যবস্থার সাথে এই নতুন রাষ্ট্রের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। গণ ছিল রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়া একটা সংগঠন, আর রাষ্ট্র তার সদস্যদের ভাগ করে এলাকার ভিত্তিতে। গণব্যবস্থায় জনগণ নিজেরাই ছিল সশস্ত্র শক্তি, কিন্তু রাষ্ট্র একটা বিশেষ সশস্ত্র বাহিনী তৈরি করে, যা জনগণের থেকে আলাদা এবং প্রয়োজনে জনগণের বিরুদ্ধেই ব্যবহার করা যায়। তো এই ছিল অ্যাঙ্গেলসের মূল তত্ত্ব। বইটা প্রকাশের পর এর প্রভাব ছিল অনেক। এটা নিয়ে সমাজতান্ত্রিক আন্দোলনের ভেতরেই শুরু হয় বিরাট আলোচনা, সমালোচনা, এমনকি বিতর্ক। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। খুব দ্রুতই পরিবারের উৎপত্তি বইটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার একটা ফাউন্ডেশনাল টেক্সট, মানে একেবারে মূল ভিত্তিগুলোর একটা হয়ে ওঠে। কারণ এটা প্রাচীন ইতিহাসের সাথে আধুনিক শ্রেণীর সংগ্রামের একটা সরাসরি যোগসূত্র তৈরি করে দিয়েছিল। এটা দেখিয়েছিল যে আজকের এই ব্যবস্থাটা চিরস্থায়ী কিছু নয়, এটা ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে। এর গুরুত্ব এতটাই ছিল যে বইটা সেকেন্ড ইন্টারন্যাশনাল বা দ্বিতীয় আন্তর্জাতিকের একটা অন্যতম পাঠ্য হয়ে ওঠে। এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ছিল ইউরোপের সমস্ত বড় বড় সমাজতান্ত্রিক আর শ্রমিক দলগুলোর একটা আন্তর্জাতিক সংগঠন, যা লক্ষ লক্ষ শ্রমিককে এক ছাতার তলায় আনেছিল। কিন্তু কিছু সময়ের পরেই মার্ক্সবাদের ভবিষ্যৎ নিয়ে একটা বড়সড় বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু হয়। আর এঙ্গেলসের এই তত্ত্বটা সেই বিতর্কের একেবারে কেন্দ্রে চলে আসে। এই বিতর্কটার নাম রিভিশনিস্ট কন্ট্রোভার্সি বা সংশোধনবাদী বিতর্ক। এই বিতর্কের একদিকে ছিলেন এডওয়ার্ড বার্নস্টাইনের মতো চিন্তাবিদরা। তার বক্তব্য ছিল, মার্ক্স যে বিপ্লবের ভবিষ্যদ্বাণী করেছিলেন সেগুলো তো বাস্তবে ঘটছে না, তাই বিপ্লবের কথা ভুলে গিয়ে ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে সমাজকে বদলানো উচিত। তার বিখ্যাত উক্তি ছিল, লক্ষ্য আমার কাছে কিছু নয়, আন্দোলনটাই সবকিছু। আর এর ঠিক বিপরীতে ছিলেন রোজা লুক্সেমবার্গের মতো বিপ্লবীরা। তার মতে বার্নস্টাইনের এই সংশোধনবাদ আসলে বিপ্লবী আন্দোলনের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। এটা আসলে সর্বহারা শ্রেণীর যে লড়াই, তাকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তাহলে আলোচনাটা শেষ করা যাক অ্যাঙ্গেলসের তোলা একটা মৌলিক প্রশ্ন দিয়ে। তার পুরো তত্ত্বের মূল কথাই হল পরিবার, ব্যক্তিগত সম্পত্তি আর রাষ্ট্র, এগুলো সবই নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অবস্থার ফল। এখন প্রশ্নটা হল, যদি সেই অর্থনৈতিক কারণগুলোই আর না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর কি হবে? এগুলো কি চিরকাল থাকবে, নাকি ইতিহাস থেকে হারিয়ে যাবে? প্রশ্নটা সত্যিই ভাবার মতো।